নমস্কার। আজ এক খুব ভয়ের ঘটনা তোমাদের শোনাবো উত্তরাখণ্ডে। তোমরা হয়তো এর আগের গল্পে আমি বলেছিলাম আমরা উত্তরাখণ্ডে বেড়াতে গেছিলাম, আর দিন সাতেক হয়েছে ফিরেছি। 10 দিনের প্রোগ্রাম ছিল। নৈনিতাল, কৌশানি, রানীক্ষেত, আলমোড়া এ সমস্ত কিছু ঘুরে আমরা 10 দিনের প্রোগ্রাম করেছিলাম। এই নৈনিতাল যে রিসর্টটা আমরা বুক করেছিলাম, সেই রিসর্টে এক ভয়াবহ এক রাতের ঘটনা তোমাদের শোনাচ্ছি। তোমরা বলবে এটা ভৌতিক না, এটা কোনো অলৌকিক, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আমরা নৈনিতালে গিয়ে যখন পৌঁছলাম তখন বাজে 10টা, 10:30। ওইখান থেকে আমাদের যেখানে রিসর্ট মলটা থেকে পুরো 1 ঘন্টা লাগলো ওপরে উঠতে, পাহাড়ের ওপরে গাড়ি করে। একদম টপে ভিউ পয়েন্ট যেখানে, সেইখানে আমরা রিসর্টটা নিয়েছিল, অনলাইনে বুকিং হয়েছিল রিসর্টটা। ঘটনার জন্য, এই শিহরণ ভয়ের ঘটনাটার জন্যই আমি রিসর্টের নামটা বলতে পারলাম না, কারণ যে ভদ্রলোকের রিসর্ট, তার হয়তো রিসর্টটায় বাণিজ্যিক ক্ষতি হয়ে যেতে পারে। তাই সেই সব চিন্তাভাবনা করে আমি রিসর্টের নাম আপনাদের বললাম না। ঘটনাটা শুনুন। আমরা গিয়ে পৌঁছলাম, সুন্দর যে রিসর্টটা পেয়েছিলাম, আর আমরা যখন সেই পাহাড় দিয়ে যখন যাচ্ছি, পাহাড়ের ধার দিয়ে নিচে খাদ, সেই দেখলে বুকটা টিপ 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 করছে। যখন গিয়ে পৌঁছলাম আমাদের সেই ভিউ পয়েন্টের রিসর্টে, দেখলাম আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে এই খাড়া পাহাড়, ওই খাড়া পাহাড়টায় গাড়ি ওঠা খুব মুশকিল, আর উঠলেই একটু বেগতিক হলে গাড়ি একদম গড়িয়ে একদম নিচে খাদে চলে যাবে। ওইটুকু সিঁড়ি বেয়ে রেলিং ধরে ধরে উঠতে হবে, নইলে ওই খাড়া পাহাড়ে যাদের অভ্যাস আছে তারা হেঁটেই উঠে যায়, পাহাড়ের লোকেরা। আমি, আমার মিসেস আর আমার বাচ্চা ছেলে, 3 জনে আমরা গেছিলাম। আমরা যখন গিয়ে গাড়িটাকে, আমাদের 6 দিন হাফ বেলার জন্য বুকিং ছিল, কারণ আমাদের স্টেশনে আবার পৌঁছে দিয়ে যাবে। এবার গাড়িটা ওই ঠিক আমাদের রিসর্টের ওপরের ঠিক পাহাড়ের ধারে খাদে, ঠিক একদম ধার দিয়ে অনেকের গাড়ি পার্ক করা আছে, কারণ যারা নিচে রিসর্টে আছে কি পাশের কোনো গেস্ট হাউস বা হোটেলে রয়েছে, তারপর স্টে হোমে আছে, হোমস্টেতে আছে, তারাও ওইখানে গাড়ি পার্ক করে। কারণ অনেকের আবার গেস্ট হাউসের ভেতরে গাড়ি পার্কিং এর জায়গা আছে, আমাদের হয়তো আছে, কিন্তু গাড়ি নামলে আর উঠতে পারবে না, হয়তো সেরকম আমাদের গাড়ি, পাহাড়ের রাস্তার গাড়ি, এটা ছোট গাড়ি ছিল আমাদেরটা। যাই হোক, আমাদের রুম ছিল 203 নম্বর রুম নাম্বার। যখন ওপর থেকে আমরা নামবার সময় ফোন করলাম, তখন হোটেলের যিনি ম্যানেজার বাবু, উনি বললেন আপনারা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসুন,
আমাদের লাগেজ, আপনার লাগেজ ওইখানে রাখুন গাড়িটার কাছে, আমাদের লোক যাচ্ছে লাগেজগুলো নিয়ে আসছে আপনাদের। যথারীতি ওদের দুটো ছেলে এলো, এসে আমাদের লাগেজগুলো নামিয়ে হোটেলে নিয়ে এলো। আমরা রিসেপশনিস্টে বসলাম ঘরে। কিছু ফর্মালিটিস ছিল, আধার কার্ড, খাতায় সই ঠই, কোথা থেকে আসা, এই সমস্ত কিছু, ফোন নাম্বার সব নোট করার পর ম্যানেজারবাবু আমার রুমের যে রুম বয় ছিল তাকে বলল লাগেজগুলো 203 নম্বর রুমে নিয়ে শিফট করে দাও। ওরা রিসেপশন থেকে নিয়ে লাগেজগুলো নিয়ে এগিয়ে গেল, আমরা পেছন পেছন বললো আপনারা যান ওনার সঙ্গে। ও যে ঘরের মধ্যে গিয়ে দেখি দারুণ ঘরটা, বিশাল একটা বেডরুম, সবই কাঠের রুম, বিশাল বেডরুম, ভেতরে গালিচা পাতা, বড় ডবল বেডরুম আর একটা সিঙ্গেল বেডরুম। আমরা 3 জন থাকবো বলে সেই হিসাব করে বেডরুমটা নেওয়া হয়েছিল। সামনে ঘরের ভেতরে দুটো বড় বড় 7 ফুটের জানলা, কাঠের জানলা, 3 ফুট হাইট পর্যন্ত কাঠের ওয়াল দেওয়া আছে, মানে পার্টিশন দিয়ে কাঠের ওয়াল আছে, তারপরটা পুরো নেকেড। আর পুরোটাই পাল্লাগুলো 4টে পাল্লা মানে 2 পাল্লা করে 4টে পাল্লাই কাচের, এরকম ভাঁজ করে ফোল্ড করে পাল্লাটা খুলে দেয়। আর সুন্দর পর্দা, দুটো জানলারই একই ডিজাইন। এবার বাইরের দৃশ্য দেখতে গেলে কোমরের কাছে কাঠের সেই এইটা, নিচু হলে পুরো নিচের ওপর থেকে খাদটা দেখা যাচ্ছে। খাদের নিচে আকাশে পাহাড়ের খাল দিয়ে রোদ পড়েছে, কি অপূর্ব রোদের যখন ঝলকানি পাহাড়ের। আর সেই রিসর্টগুলো, হোটেলগুলো, হোমস্টেগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তাকিয়ে থাকলে মুগ্ধ হয়ে যেতে লাগছে। ঠিক আমাদের সামনেই আরেকটি পাহাড়ে পুরো ঘন জঙ্গল, তার মধ্যে সমস্ত রিসর্ট বলুন, হোমস্টে বলুন, হোটেল বলুন, ভর্তি গিজি করছে। আমাদের ঘরে 3টে গ্লাস, একটি ট্রেতে করে 2টো মিনারেল ওয়াটারের বোতল, আর আমাদের 3টে ওরা কমপ্লিমেন্টারি হিসাবে দিল 3 গ্লাস শরবত। এটা নাকি যারাই আসে তাদের এটা ঢোকার সময় হোটেলের তরফ থেকে দেওয়া হয়। আমরা হোটেলে হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস করে শরবতটা খেয়ে বেরিয়ে পড়লাম গাড়িটাকে নিয়ে। পুরো নৈনিতালটাকে ঘুরবো বলে যতক্ষণ পারলাম ঘুরে দুপুরবেলা লাঞ্চ করলাম নৈনিতালেই মলের কাছে একটি নামি রেস্টুরেন্টে। প্রচন্ড ভিড়। আপনারাও গেলে হয়তো মলে সেই অনুপমা রেস্টুরেন্টটা আপনারা খেয়াল করেছে। অপূর্ব খাওয়া, অপূর্ব স্বাদ, দামও কম, কিন্তু মানে লোকে গিজ গিজ করছে টুরিস্ট পার্টিতে। যাই হোক, আমরা লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম যেখানে যেখানে ঘুরবো বলে গন্তব্যস্থলগুলো, আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। গাড়ি আমাদের সঙ্গে রয়েছে। বিকেল 5টা, 5:30টার সময় আমরা হোটেলে পৌঁছে গেলাম, ফিরে এলাম। যখন ফিরে আসার পর হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে বসেছি, এমন সময় ম্যানেজার বাবু, আমার যে রুম বয় তার নাম ছিল কুন্দনকে দিয়ে ডাক করালো, বলে একটু ওনাদের একটু ডেকে দিন একজনকে। তা আমি উঠে গেলাম। বলছি যে আপনাদের একটা জিনিস জানানো হয়নি, এখানকার নিয়ম সন্ধে 7টার পর অন্ধকার নেমে গেলে আর এই পাহাড়ের রাস্তায় বেরোবেন না, কারণ পাহাড়ে নিস্তব্ধতা নেমে আসার পর পাহাড়টা একদম
শূন্য হয়ে যায়, মানে ফাঁকা হয়ে যায়। তা পাহাড়ের উপর আমরা হাঁটবো না? বললাম তো না। কারণ জিজ্ঞেস করবেন না, কেন কিছু ভয়? না, সে আমরা কিছু জানি না। বারণ করলাম, আপনারা বেরোবেন না। আর আপনার রুমে ডিনার পৌঁছে দেবে আপনার রুম বয়। আমার বেশ। তারপর হাত মুখ ধুয়ে বসেছি। 3 কাপ চা এলো ট্রে করে, খানিকটা বিস্কুট দিয়ে গেল একটা প্লেটে। আমরা 3 জনে বসে চা বিস্কুট খাচ্ছি। তখন আস্তে আস্তে সূর্য অস্ত চলে যাচ্ছে। 6:45 বাজে। 6:30 পর্যন্ত আলো ছিল। 6:45 বাজে। জানলাটা খুলেছি, পর্দাটা সরিয়ে। কি অপূর্ব সৌন্দর্য সামনের দিকে! সব হোটেল, রিসর্ট বলুন, হোমস্টে গুলো বলুন, সবার ঘরে সব হোটেলের রুমের আলোগুলো জ্বলে উঠেছে। আর জঙ্গলের ভেতর থেকে এই প্রান্ত থেকে ও প্রান্তে এত অপূর্ব দৃশ্য আপনাকে প্রকাশ করতে পারছি না। তার মধ্যে নিচের দিকে তাকালে সেখানে কিছু গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, এমন ছোট্ট ছোট্ট খেলনার গাড়ি মনে হচ্ছে। উপর থেকে দেখছি, চিন্তা করতে পারছেন, নিচের হোটেলগুলোর মাথাগুলো দেখা যাচ্ছে, আর তার পাশাপাশি জঙ্গল, বড় বড় পাইন গাছ দিয়ে ঢেকা। এরপর কুন্দন এলো। কাবডিস নিয়ে যাবার পর বলল, সাহেব খাবার লাগিয়ে দেবো টেবিলে? আমি বললাম, এখন দেবে? বললো, আমাদের তো 7টা থেকে 7:30 মধ্যে ডিনার সবার রুমে দিয়ে দেওয়ার নিয়ম। আপনারা রাত্রি 8:30 মধ্যে খেয়ে নেবেন। আর যদি খুব ঠান্ডা মনে হয় খাবারটা, সেই সময় একটু আমাকে মোবাইলে খবর দেবেন, ডাকবেন, আমি এসে মাইক্রোতে গরম করে দেবো। আমাদের অর্ডার দেওয়া ছিল রাত্রিবেলায় রুটি, মাংস আর স্যালাড। মাংসটা খুবই গরম ছিল, রুটিও একদম একটা হটপটের মধ্যে রুটি দিয়ে গেছিল, নরম নরম রুটি, আর 1 প্লেট স্যালাড দিয়ে গেছিল। আমরা 8টার সময় যখন খাবো চিন্তা ভাবনা করছি, মিসেস বললো, খেয়েই নাও, এরপর ঠান্ডা হয়ে যাবে। আমরা 3 জনে, আমাদের ঘরের মধ্যেই ছিল একটা গোল টেবিল, ছোট টাইপেরই গোল টেবিল, 4টে চেয়ার রাখা ছিল, একটা ইজি চেয়ার রাখা ছিল জানলাটার কাছে। আর যখন জানলাটা খুলে বাইরের দৃশ্য দেখছি না, একটা ঠান্ডা হাওয়া অনুভব করলাম, গাটা যেন ঠান্ডা হয়ে গেল। সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে পর্দাটা টেনে দিলাম। মিসেস বললো, অনেক রাত হচ্ছে, খেয়ে নাও। খেয়ে দিয়ে নিয়ে টেবিলের প্লেটগুলো নিয়ে আমার 203 নম্বর রুমের গেটের বাইরে রেখে খেতে খেতে 9:15 হয়ে গেছে। গেটের বাইরে রেখে একটু ওই যে ভেতরে লনটায় পায়চারি করছি। হঠাৎ তখন 9:30, 9:45 বাজে। লনের মধ্যে ছোট ছোট ডিম নাইট ল্যাম্পের মতো আলো 4-5টা জ্বলছে ডিস্টেন্স অনুযায়ী। বিরাট লন তো, এই মাথা থেকে ওই মাথা অনেকটা। তার মধ্যে ধরুন এইদিকে 15টা রুম, এইদিকে 15টা রুম, আবার ওপাশে রুম, এরকম ভাবে রুম। তার মানে বুঝতে পারছেন 15টা রুম যদি আমাদের রুমটাই অত বড় হয়, তাহলে 15টা রুমের ডিস্টেন্স কতটা হবে। দুদিকে 15টা করে রুম, সামনে এরকম লবি টাইপের, সেখানে ম্যানেজার থাকে, তার পাশে কিচেনটা, 1 তলা, 2 তলা, 3 তলা রিসর্টটা। আমার রুম নাম্বার 203। ঠিক খাওয়া দাওয়া করে যখন বাইরে হাঁটছি, 9:30 বাজে হবে আন্দাজ, অনেকক্ষণ হয়ে গেছে হাঁটছি। ওপর থেকে নিচের দৃশ্যটা দেখছি, রাস্তাগুলো অন্ধকার, পাহাড়ের রাস্তাগুলো, আর কিরকম একটা অদ্ভুত একটা আওয়াজ
কানের মধ্যে ভেসে আসছে সো সো সো, আর কিরকম পশু পাখিদের মতো একটা কি অদ্ভুত শীষ দেওয়ার আওয়াজ ওই হাওয়ার সাথে সাথে কানের মধ্যে এসে প্রবেশ করছে। একটা ভয়ঙ্কর একটা রাজ যেন গিলে খেতে আসছে এরকম ভাবে। আবার সৌন্দর্য, ভয়ানক রাতের সৌন্দর্য, পাহাড়ের নিস্তব্ধতার ভেতরে কি জিনিস সেটা তাকিয়ে থাকলে উপভোগ করতে পারলাম। আপনারা যদি কেউ পাহাড়ে গিয়ে থাকেন, কখনো কি এইরকম দৃশ্য উপভোগ করেছেন? কখনো শুনেছেন পাহাড়ের শব্দ গাছের ভেতর থেকে? যদি শুনে থাকেন তাহলে কমেন্টসে আমাকে লিখে জানাবেন কে কে গেছিলেন। শুনুন, হঠাৎ আমার রুমটা 203, তার পাশে হচ্ছে 204। আমি তখন 201 পেরিয়ে 202-এর কাছে এসছি। আমার রুমটা একটু পরের রুমটা আমার। হঠাৎ দেখি আমাকে ওভারটেক করে একটা বেয়ারা চলে গেল হাতের মধ্যে একটা ট্রে নিয়ে। ট্রের মধ্যে খাবার টাবার রয়েছে, চীনামাটির বোল ফোল রয়েছে। মনে হলো আবঝ অন্ধকারে, তাকে মুখটা দেখতে পেলাম না, সে আমাকে ওভারটেক করে চলে গিয়ে 204 রুমে ঢুকলো। দরজাটা খুললো, আবার দরজাটা খট করে আওয়াজ হলো, দরজাটা আটকে গেল। এরপর আমি ভাবলাম কোনো বিয়ারা হয়তো কাউকে খাবার দিতে যাচ্ছে, কিন্তু অত কিছু চিন্তা করিনি যে এত রাত্রে আবার খাবার সার্ভ করে। ওরা তো বললো 7টা 7:30। মনে হলো কোনো স্পেশাল অর্ডার দিয়েছে হয়তো। এমন সময় ওই ঘরের ভেতর থেকে একটা কান্নার গোঙানির আওয়াজ আসছিল। ওই আওয়াজটা কিন্তু আমরা 3 জন খেতে বসার সময় শুনেছিলাম। একটা মহিলা কণ্ঠ একটা গুঙ্গিয়ে গুঙ্গিয়ে করে কাঁদছে, কিন্তু আমরা অতটা খেয়াল দিইনি। আমরা ভেবেছি ফ্যামিলির তো হতেই পারে, অনেক কি বেড়াতে এসছে, হয়তো পাশের রুমে কোনো বাচ্চা টাচ্চা আছে, হয়তো কান্নাকাটি করছে। তারপর যখন ওই বেড়াটা ঢুকে দরজাটা বন্ধ হয়ে গেল, তার ঠিক কিছুক্ষণ পর একটা ভারী গলা ভেতর থেকে এলো। কানের দেওয়ালের মানে দরজার বাইরে থেকে শুনতে পাচ্ছি গলাটা, ও মোবাইল মেরা হাত में दे दो, मोबाइल दे दो। नहीं, आप क्यों थप्पड़ मारा है? মানে অপোজিট সাইড থেকে মানে কেউ যেন ওকে বললো, आप क्यों हमको थप्पड़ मारा? हम मोबाइल नहीं देगा, मोबाइल दो। क्यों, क्या रिकॉर्ड किया है? वो हम आपको क्यों बोलेगा क्या रिकॉर्ड किया है? देखो जहांगीर, हम तुमको बोलता है तुम मोबाइल हमको दे दो, नहीं देगा। पहले माफी चाहिए, माफी हमारे पास, माफी मांगिए। नहीं मांगेगा, মোবাইল নেই দেখা তো বলেই একটা ধাক্কা দিল। মনে হলো হাত থেকে কোনো কাচের বাসন ঠাসন ট্রে ফে সব মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার মানে একটা নাম শুনলাম, জাহাঙ্গীর। কে জাহাঙ্গীর? বাইরে থেকে শুনলাম। তারপর ভেঙে যাওয়ার পর ওই মানে ভেতর থেকে, নিস্তব্ধতার ভেতর থেকে একটা খালি শব্দ ভেসে এলো, মিলিয়ে গেল আওয়াজটা। কানে শুনলাম, শোনার পর শুনতে পেলাম একটা মহিলা কণ্ঠ, এ আপ क्या किया? आप जहांगीर को मार दिया है, ऊपर से फेंक दिया आप जहांगीर को। हम सबको बोल देगा कल सुबह, ज्यादा उस्तादी मत करो, तो अपना होश में रहो, बिना मतलब का बात मत करो। আমি বাইরে থেকে শুনছি ভেতরে যেন ঝগড়ার কথোপকথন, একটা মহিলার সঙ্গে একটা পুরুষ কণ্ঠ এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপর
আমি পকেট থেকে মোবাইলটা বার করে কুন্দনকে ফোন করলাম। কুন্দন, 1 মিনিটের জন্য একটু আসবে? কুন্দন সঙ্গে সঙ্গে, ওরা ওদের রেস্টরুমে ছিল, আমার ফোনটা পাওয়ার সাথে সাথেই এলো। কুন্দন, এই কি ব্যাপার 204-এ? আমরা খাওয়ার সময় একটা কান্নার আওয়াজ পেলাম, তারপর দেখি চিৎকার চেঁচামেচি, কাচের বাসন ছুঁড়ে ভেঙে ফেলার আওয়াজ। তারপর বলল জাহাঙ্গীর বলে একজনকে, কাকে বলল মনে হয় বেয়ারা ঠেয়ারা হবে হয়তো, জাহাঙ্গীরকে ধাক্কা ফাক্কা মেরেছে কিনা জানি না, দেওয়ালের মধ্যে ধারাম করে লাগলো। তারপর একটা মহিলা কণ্ঠ বলছে আপ মার দিয়া। বলে ও কিছু না। কুন্দন আমাদের বলছে ও কিছু না, ওটা ভুল, আপনি ভুল শুনেছে, হয়তো ও পাশের কোনো ঘরে কোনো লোক টোক কথাবার্তা বলছে। আমি বললাম যে উপাসের এই রুমের দরজার বাইরে থেকে তো শুনলাম। বললো আপনি ভুল শুনেছেন, এক কাজ করুন, আপনার শুতে এখানে ডিস্টার্ব হচ্ছে 203-এ একটা রুম খালি হচ্ছে 201, আপনি একটু দেখুন, আপনার মিসেস আপনার ছেলেকে বলুন দেখে যেতে, ওই রুমটায় আমরা তাহলে ম্যানেজারকে বলে আপনাকে চেঞ্জ করে দিচ্ছি। বললো আপনি 2 মিনিট দাঁড়ান। ও কোথায় গেল, গিয়ে ফোন করলো, ম্যানেজার বললো এক্ষুনি চেঞ্জ করে দিন। এরপর 201-এ আমরা চলে গেলাম। 201-এ যাওয়ার পর কিন্তু ঘুম আর আসছে না। একটা ছায়ামূর্তি যেন লন দিয়ে হেঁটে 204-এ ঢুকে গেল আবার। এটা আমি 201-এ ঢোকার পর আমি যখন ওই 201-এর গেটের বাইরে দাঁড়িয়েছি, ওই নাইট ল্যাম্পের আলোয় পরিষ্কার বুঝলাম আবার কেউ যেন 204-এর মধ্যে প্রবেশ করলো। একটা গাউন পরা, নাইট গাউন পরা একটা পুরুষ। দূর থেকে অত কিছু বোঝা গেল না আলোতে। আমাদের পরের দিন 201 থেকে চেক আউট ছিল সকাল 9টায়। আমাদের আবার পরে 5 দিন পর ওই হোটেলেই আসবো বুকিং ছিল। ওই 203 নম্বর রুমটাই বুকিং ছিল, কিন্তু পরের দিন যখন চেক আউট হচ্ছে, কুন্দনের হাতে 200 টাকার নোট দিয়েছি। কুন্দন এত সার্ভিস দিয়েছে দেখে খুব মুগ্ধ হয়ে ক্রিপস দিয়েছে ওকে 200 টাকা। কুন্দন তো সেই খুশিতে একদম বলছে সাহেব আপনাদের একটা কথা বলছি, কিছু কাউকে বলবেন না? না না, কাউকে বলবো না। বলছো আমি যে হোটেলে এখানে চাকরি করি আর 7 বছর হয়ে গেছে, এখানে এরা এত আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে নয় আমাদের যতগুলো স্টাফ আছে, মালিক কাউকে অপূর্ণ রাখেনি। মিনিমাম স্যালারি দিয়েছে 25,000 টাকা এক একটা বয়কে, দুবেলার ভালো খাবার দেয়, টিফিন দেয়, জামা কাপড় দেয়, পুজোয় বোনাস দেয়। আর আমরা যে হোটেলের স্টাফরা আমরা যে ট্রিপ পাই, সেই টাকাটা আমাদের নিজেদের মধ্যে এক জায়গায় করা হয়, করে আমরা বছরে একদিন সেটা সবাই মিলে 16 জন স্টাফ আছি ভাগ করে নিই। সে যত 1000 টাকাই উঠুক আমরা ভাগ করে নিই। এটা হলো তেমন ম্যানেজার আমাদের ভালোবাসে। সেই জন্য এদের কোনোদিন আমরা অনেক জায়গায় আমাদের এই হোটেল থেকে ডেকেছে, কিন্তু এদের আমরা ছেড়ে যেতে পারবো না। মালিক একদম আমাদের নিজের ফ্যামিলির মতো হয়ে গেছে। আর আপনি 204-এ যা দেখেছেন সেই ঘটনাটা বলছি শুনুন, ঠিকই দেখেছেন। 204 রুমে কেউ থাকে না। আজ থেকে 3 বছর আগে জাহাঙ্গীর বলে আমাদের একজন কলিগ ছিল, রুম বয় ছিল, সে ওই 204-এ খাবার দিতে গিয়ে আর ফিরে আসেনি। রাত্রি 8টার সময় এখানকারই উত্তরাখণ্ডেরই নৈনিতালে একটা মস্তান টাইপের দাদা, সে এখানে ভাড়া এসেছিল, রুমটা নিয়েছিল 1 রাতের জন্য।
সে একটি মহিলাকে নিয়ে এসেছিল তার স্ত্রী হিসাবে। পরে জানা গেল সে অন্য একজনের স্ত্রী। তাকে বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পৌঁছতে নিয়ে যাবে বলে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল এবং নিয়ে এসে তাকে তার শরীরটাকে উপভোগ করে তাকে মেরে, শ্বাসরোধ করে মেরে, বালিশ চাপা দিয়ে মেরে তাকে মারা হয়। তাকে যখন পুলিশ আসে দেখে তার নগ্ন শরীরের ওপর মুখের কাছে একটা বালিশ চাপা আর গলার কাছে 2 হাতের 5-10 আঙুলের ছাপ। মানে প্রথমে আঙুল দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে মারতে চেয়েছে, তারপর বালিশ চাপা দিয়ে মেরেছে। আর ঠিক পাশের চেয়ারে, যেখানে গোল টেবিলটার পাশের চেয়ারে, সেইখানে ওই যে লোকটি, সে ওই টেবিলের উপর একটি ছুরি রাখা ছিল, সেই ছুরিটা দিয়ে নিচের গলার নলিটা কেটে ফেলে। নিয়ে সে রক্ত ভেসে গা দিয়ে জমে গেছিল, চাপ চাপ রক্ত মেঝেতে জমে গেছিল। এক রাতে সে আত্মহত্যা করে। তার আগে জাহাঙ্গীরকে ওপর থেকে খাদে ফেলে দেয়। এমন পুলিশ 7 দিন পর জাহাঙ্গীরের দেহটা পেয়েছে। তদন্ত করে জানতে পারল ওকে মেয়েটিকে নগ্ন করে ভোগ করেছে, করার পর ওকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে এবং তার আগে মেয়েটি বলে দেবে বলে তো মেয়েটিকে মেরেছে। তারপর জাহাঙ্গীর বডি 7 দিন পর পচা দেহ বডিটাকে, খালি জামার পকেটে লেখা ছিল জাহাঙ্গীর, জানতে পারে। তারপর থেকে আজও শনিবার এলে এইরকম কান্না, চিৎকার চেঁচামেচি, কাচের বাসন, সমস্ত খাবার ছড়িয়ে ফেলেছিল, কাচের বাসন সব পাওয়া গেছে। এবং জাহাঙ্গীরকে অনেকেই দেখতে পেয়েছে ওই লনটার মধ্যে হেঁটে চলাফেরা করতে। এক সত্য ঘটনা, আপনি ভুল দেখেননি। যেমন পাহাড়ে নিস্তব্ধতা রাতের অন্ধকারে, এই রিসর্টের রাতের অন্ধকারে এক ভয়ানক রাতের কাহিনী, এক ঘটনা তোমাদের শোনালাম। যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার ঘটনা শোনেন, কাহিনী শোনেন, সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের মধ্যে ঘটনাটা শেয়ার করবেন। এরকম সত্য রিসর্টের ভৌতিক ঘটনা। এরপর রানীক্ষেতের একটা ভৌতিক ঘটনা বলবো। রানীক্ষেতে গিয়ে আমরা জানতে পারি। সবাই ভালো থাকবেন, কমেন্টস করতে ভুলবেন না, লাইক অতি অবশ্যই একটা দেবেন। সবাই ভালো থাকবেন।